শুভ সকাল। এটিএন নিউজের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ফার্স্ট এডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর অনিন্দিতা। প্রিয় দর্শক, আগামীকাল বিশ্ব ফিজিওথেরাপি দিবস, তাই আমাদের আজকের বিষয় স্বাস্থ্য সেবায় ফিজিওথেরাপির ভূমিকা। অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ সোহরাব হোসেন, সহযোগী অধ্যাপক, ফিজিওথেরাপি বিভাগ, বিএইচপিআই সিআরপি ও প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন বিপিএ। আপনাকে স্বাগত আমাদের ফার্স্ট এইডে। প্রথমে যেটা বলছিলাম দর্শকদের যে কালকে হচ্ছে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে, সেই সম্বন্ধে আমাদেরকে একটু বলবেন যে ফিজিওথেরাপির যে ভূমিকা স্বাস্থ্য সেবায় সেটা কতখানি, এটা যে শুধুমাত্র একটা ব্যায়াম নয়, এর যে একটা বড় ভূমিকা রয়ে গেছে সেটা কি, আর এবারের যে প্রতিপাদ্য যে স্লোগানটা আপনারা সেট করেছেন সেই বিষয়টা জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি ডে এটা সারা বিশ্বেই পালন হয়, তেমনিভাবেই আমরা বাংলাদেশে পালন করতে যাচ্ছি। সারা বিশ্বের 106টি দেশ এই ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডেটা পালন করে থাকবেন। বা ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি, এটা আমাদের মাদার অর্গানাইজেশন, ইউকেতে অবস্থিত। এখানে 106টি দেশ এবং 3,50,000 ফিজিওথেরাপিস্ট এটার সদস্য। এটার উদ্দেশ্য হচ্ছে যে ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি ডেতে ফিজিওথেরাপিস্টের যে কাজ, তার যে প্রফেশনাল কাজটা ওয়ার্ল্ড ওয়াইড যাতে পেশেন্টরা এবং কমিউনিটি বুঝতে পারে যে তারা কি কাজ করে, পেশেন্টদেরকে তারা কিভাবে ট্রিটমেন্ট করে। এই উদ্দেশ্যে ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি ডেটা এটা স্টার্ট হয়েছে 1952 থেকে। আচ্ছা। এবং এই ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি ডেটা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ হচ্ছে আমাদের দেশে সহ বিভিন্ন দেশে এখনো বুঝতে পারে না যে আসলে ফিজিওথেরাপি চিকিৎসাটা কি, এটা কিভাবে দিয়ে থাকে, এটা কোন ধরনের পেশেন্টদের জন্য উপকারী, কিভাবে উপকারী। তো এবারে যে স্লোগানটা সেটা হচ্ছে যে ফিট ফর লাইফ, মুভমেন্ট ফর হেলথ অ্যান্ড ফিট ফর লাইফ। এবং আমরা প্রত্যেকেই জানি যে আসলে আমাদের জীবনে মুভমেন্ট অনেক সময় খুব কম হয়। ফর এক্সাম্পল, আমরা অফিসে কাজ করি, একটানা কাজ করি, বা যে কোনো প্রফেশনাল কাজ করি, পরবর্তীতে যে একটু হাঁটা, এক্সারসাইজ করা বা সঠিকভাবে এক্সারসাইজ করা হয়ে ওঠে না, এটাকে আমরা বলি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির কারণে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, এসব বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজ, লো ব্যাক পেইন, নেক পেইন, আর্থ্রাইটিস, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো এই জন্য ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি ডে এটা থিম দিয়েছে যে মুভমেন্ট ফর হেলথ ইজ ভেরি এসেনশিয়াল। এবং একজন ফিজিওথেরাপিস্ট অ্যাডভাইস করতে পারে একজন পেশেন্টকে অথবা একজন সুস্থ মানুষকে যে কিভাবে মুভমেন্ট করলে বা এক্সারসাইজ করলে তার লাইফটা অ্যাক্টিভ হবে, ফিউচারে তার লাইফে গুড হেলথ ফাউন্ডেশন হবে এবং সে বিভিন্ন রোগ প্রতিরোধ করতে পারবে। তো এই উদ্দেশ্যেই ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি ডেটা প্রতিষ্ঠিত হয়েছে। কারণ আমরা আজকাল কিন্তু ডাক্তাররা প্রায় সময় একটা কমপ্লেইন পেয়ে থাকে, যেটা আমরা আগে বয়স্কদের কাছ থেকে পেতাম, যে বয়স হচ্ছে বলে, হাড় ক্ষয় হচ্ছে বলে সেখানে হয়তো নার্ভ কম্প্রেশন হয়ে ব্যথা হচ্ছে। কিন্তু এখন ইয়াংদের মধ্যে টেন্ডেন্সি দেখা দিচ্ছে, কারণ কম্পিউটারের সামনে বসে অনেকক্ষণ কাজ করতে হচ্ছে, তার অ্যাক্টিভিটিটা কমে গেছে। তো সেই জায়গাটা যদি আমরা তাদেরকে অ্যাওয়্যার করতে পারি, তাদের কিছুক্ষণ কম্পিউটারে আমাদের কাজ করতেই হবে, সেটা আমরা চেঞ্জ করতে পারছি না, কিন্তু তার মাঝখানে যদি কিছু আমরা নিয়ম কানুন শিখে নিই, তাহলে বোধহয় আমরা ফিট থাকতে পারবো ফর দ্য ফিউচার। অবশ্যই এটাকে আমরা বলি প্রিভেন্টিভ। যেমন আপনার ফিজিওথেরাপিস্ট 3 ধরনের কাজ করে: হেলথ প্রমোশন, প্রিভেনশন এবং রিহ্যাবিলিটেশন। এক্স্যাক্টলি। তা আপনি যেটা বললেন এটা হচ্ছে প্রিভেন্টিভ, যে আমার যাতে মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার না হয়, কিভাবে আমি বসে কাজ করব, কিভাবে কম্পিউটারটা ইউজ করব, আর্গোনমিক্যাল অ্যাডভাইস বলে। এবং এই ক্ষেত্রে নো ম্যাটার চিলড্রেন অর অ্যাডাল্ট, এটা বাচ্চাদের জন্য প্রযোজ্য ফিজিওথেরাপি, অ্যাডাল্টদের জন্য প্রযোজ্য। এটা এমন না যে অসুস্থ হলেই ফিজিওথেরাপি নিতে হবে, তা না, হওয়ার আগেই নেওয়া যেতে পারে। ফিজিওথেরাপির আরেকটা ইম্পর্টেন্ট ভূমিকা সেটা হচ্ছে যে রিহ্যাবিলিটেশন, যেটা আমরা বলছি পুনর্বাসন। কিছু কিছু রোগ আছে যেমন স্ট্রোক, তারপরে আর্থ্রাইটিস, এগুলো কিছু রেসিডুয়াল ডিসঅর্ডার রেখে যায়। বা ডিস্ক প্রোল্যাপসটা সহজ ভাষায় অনেকেই জানবেন যে ডিস্কটা বেরিয়ে যাচ্ছে। তো এই ডিজিজগুলো থেকে রিহ্যাবিলিটেট করার জন্য ফিজিওথেরাপি কতটা কার্যকর? জি, খুবই গুরুত্বপূর্ণ ফিজিওথেরাপি এই ক্ষেত্রে। আপনি জানেন যে স্ট্রোক একটা ওয়ার্ল্ড ওয়াইড এক ধরনের ডিজাস্টার, এবং এটা এতটাই মহামারী আকারে দেখা যাচ্ছে যে স্ট্রোকে অনেক রোগী মারা যাচ্ছে। ইভেন আপনি যেটা বললেন ডিস্ক প্রোলাপস মোস্ট কমন এখন,
আমরা কোনো কিছু তুলতে গিয়ে, মুভমেন্ট করতে গিয়ে, হাঁটতে গিয়ে, এক্সারসাইজ করতে গিয়ে হঠাৎ করে মেরুদণ্ডের ঘাড়ে বা কোমরে কোথাও একটু ডিস্ক প্রলাপস হয়ে গেল, এবং সেটা আস্তে আস্তে এটাকে আমরা বলি ইম্পেয়ারমেন্ট হয়ে ইভেন আস্তে আস্তে প্যারালাইসিসও হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আপনার ডিস্ক যদি প্রলাপস হয়, এটা ক্যাটাগরিজ আছে বিভিন্ন ধরনের, গ্রেড 1 টু গ্রেড 7, কিন্তু কোন ক্যাটাগরি ডিস্ক প্রলাপসের জন্য কোন ধরনের এক্সারসাইজ দিলে ওই ডিস্কটা পজিশন হবে, সেন্ট্রালাইজ হবে এবং আপনার ক্ষতির হাত থেকে আপনার নার্ভগুলো রক্ষা পাবে, সেটা ভালো একজন ফিজিওথেরাপিস্ট জানবেন। এবং সেই ক্ষেত্রে ওই ডিসেবিলিটি অথবা তার যে নার্ভ ইম্পেয়ারমেন্ট সেটাকে প্রতিরোধ করা সম্ভব। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক পেশেন্ট আছে যে ডিস্ক প্রলাপস হয়ে সেরকম অনেক বাঁকা হয়ে হেঁটে হেঁটে আসছে, কারণ সে সোজা হতে পারছে না, স্পাইনটাকে সেই সোজা করতে পারছে না। ওই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন ফিজিওথেরাপি টেকনিক আছে, ওই টেকনিকের মাধ্যমে সেটাকে পজিশনিং করে হয়তো 4-5 সেশন বা ম্যাক্সিমাম 10 সেশনের মধ্যে তাকে একটা পজিশনে আনা হয়, সে সুস্থভাবে হেঁটে যায় এবং ভবিষ্যতে যাতে না আসে এই সমস্যাটা তাকে অ্যাডভাইস করা হয়। ঠিক তেমনি আপনার স্ট্রোকের ক্ষেত্রে, স্ট্রোকের একসময় বলা হতো স্ট্রোক হলে এটা কোনো চিকিৎসা নাই, এটা শেষ, এটা স্ট্রোকের কোনো চিকিৎসা হবে না, কিন্তু এখন না, এখন ওয়ার্ল্ড ওয়াইড স্ট্রোকের চিকিৎসা আছে। যখন স্ট্রোক হয় হয়তো আমরা বলি এটাকে সিবিডি, সেরিব্রোভাস্কুলার ডিজিজ, হয়তো একটা সাইড, বাম সাইড অথবা ডান সাইড প্যারালাইসিস হয়ে যায়, অথবা বোথ সাইড হতে পারে, ডিপেন্ড করে কোন ধরনের ইনজুরি হয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই পেশেন্টটাকে স্ট্রোকের পরের দিন থেকেই তার ওই যে পজিশনটা, যে পার্টটা প্যারালাইসিস হয়ে গেল, সেই পার্টটা সে কীভাবে শুবে, কীভাবে বসবে, কোন ধরনের এক্সারসাইজ তার যে কেয়ারার আছে তার কেয়ারার করাবে, কোন ধরনের এক্সারসাইজ ফিজিওথেরাপিস্ট করাবে, এবং ধীরে ধীরে এটাকে বলে নিউরো ট্রান্সমিটার, নার্ভকে স্টিমুলেট করা। হ্যাঁ, এবং নিউরোপ্লাস্টিসিটি বলে এটাকে। নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে তার ব্রেনে যে অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে স্ট্রোকের মাধ্যমে, ফিজিওথেরাপির মাধ্যমে সেটাকে আস্তে আস্তে রিজেনারেশন, রিঅর্গানাইজ করা, যাতে সে আপনার ওই নিউরোপ্লাস্টিসিটিটা কাজ করে, নতুন যে কোষগুলো থাকে ব্রেনে সেই কোষগুলো এটাকে সাপোর্ট দিয়ে ফিজিওথেরাপি স্টিমুলেশন বা থেরাপির মাধ্যমে আস্তে আস্তে এটাকে আবার রিজেনারেট হয়। সাধারণত আমরা দেখেছি যে যদি আর্লি নিয়ে আসে পেশেন্টগুলোকে, স্ট্রোক পেশেন্ট বা পিএলআইডি পেশেন্ট, বেশি তারা উপকার পেয়ে থাকে। এই সাকসেস রেট নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ ফার্স্ট এইডে। কথা হচ্ছিল সুস্থ থাকায় ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে। আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম যে স্ট্রোকের পরে যে রিহ্যাবিলিটেট করছেন, সেখানে যে ফিজিওথেরাপি দিচ্ছেন, তো আপনার অর্গানাইজেশন যে সিআরপি, সেখানে কিন্তু আমাদের একটা আস্থা আছে সেটার উপরে, এবং অনেক ডাক্তার, আমি নিজেও একজন ইন্টার্ন ডাক্তার যখন ছিলাম তখন আমি নিজেই রেফার করেছি অনেক পেশেন্ট, ট্রান্সভার্স ম্যানেজড পেশেন্ট, তারপরে স্ট্রোকের পেশেন্ট। তো সেটার সাকসেস রেট নিয়ে আমাকে বলবেন যে কোন কোন রোগী আপনারা সবচেয়ে বেশি পাচ্ছেন এবং সেখানে রোগীরা সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফিরে যাচ্ছে, সেই বিষয়ে নিয়ে জানতে চাইছি। সিআরপি আপনি জানেন যে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড, একটি পুনর্বাসন সেন্টার, এবং এখানে সিআরপিতে একটা বড় সংখ্যক প্যারালাইসিস রোগীকে চিকিৎসা দেওয়া হয়। তার মধ্যে আমাদের 100 ইনপেশেন্ট আছে স্পাইনাল কর্ড ইনজুরি, এবং আপনি জেনে থাকবেন যে সাধারণত আমাদের পোর লেভেল থেকে যারা আসেন, যেমন আপনার গাছে উঠতে গিয়ে হঠাৎ করে পড়ে গিয়ে মেরুদণ্ড ভেঙে গেছে, অথবা আপনার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে স্পাইন ভেঙে গেছে, অথবা মাথায় বোঝা নিয়ে, চালের বোঝা অথবা কিছু নিয়ে হাঁটতেছিল, হঠাৎ করে স্লিপ করে তার মেরুদণ্ড ভেঙে গেছে, এই ধরনের পেশেন্টদের জন্য আমাদের 100 বেড আছে। প্লাস আপনি জানেন যে সেরিব্রাল পালসি চিলড্রেন, যাদের বাচ্চা যারা প্রতিবন্ধিত্ব নিয়ে জন্মগ্রহণ করেন, তাদের জন্য আমাদের ইনপেশেন্ট বেড আছে 60। স্ট্রোক পেশেন্ট, এদের জন্য ইনপেশেন্ট বেড আছে। মাস্কুলোস্কেলেটাল পেশেন্ট যেমন ব্যাক পেইন, নেক পেইন বা আর্থ্রাইটিস, এই ধরনের আউট পেশেন্ট রেগুলার আমাদের আসতেছেন। এবং আপনি আশ্চর্য হবেন যে সাকসেস রেট খুবই ভালো, এবং বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, সাউথ ইস্ট এশিয়াতে সিআরপির সুনাম রয়েছে। কারণ সিআরপিতে যে ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা, পুনর্বাসনটা, এটা অত্যন্ত ব্যয়বহুল। এবং রিসেন্টলি আমরা এই যে পুনর্বাসনের সাথে যে রানা প্লাজা, আপনি জানেন যে রানা প্লাজা যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের, সেই পেশেন্টগুলোকে আমরা সিআরপিতে অতিরিক্ত বেড নিয়ে চিকিৎসা দিচ্ছি। তাদের মধ্যে অনেকে মেরুদণ্ড ভেঙে গেছে, তাদের মধ্যে অনেক অর্থোপেডিক ইনজুরি হয়েছে, পা কেটে গেছে, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস দিয়ে তাদের অর্থোটিক্স পা লাগাচ্ছি,
ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি দিচ্ছি, এবং তাদের যে কোনো অ্যাসিস্টিভ ডিভাইস লাগে সেটা আমরা বানিয়ে দিচ্ছি। তো সিআরপি ওভারঅল পুনর্বাসনে স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, সেরিব্রাল পালসি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং এখানে যে অ্যাপ্রোচটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। যেমন আপনি বললেন যে একটা পেশেন্ট রেফার করেছেন, কারণ এখানে এতটাই সুযোগ সিআরপিতে যে এখানে শুধু আমি ট্রিটমেন্টটা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি না, তাকে আমি একুইট স্টেজে ট্রিটমেন্ট দিচ্ছি, রিহ্যাব স্টেজে তাকে রিহ্যাবিলিটেশন করতেছি, রিইন্টিগ্রেশন স্টেজে তাকে আমি কমিউনিটিতে গিয়ে সে কীভাবে আবার নিজে ইন্ডিপেন্ডেন্টলি ম্যানেজ করবে সেই ব্যাপারে আমরা ফলো আপ করতেছি। এবং এই জন্য আমাদের টিম আছে, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, প্রস্থেটিস্ট, অর্থোটিস্ট, স্পেশাল সিটিং ক্লিনিক, অ্যাসিস্টিভ ডিভাইস ক্লিনিক, তাছাড়াও আপনার কাউন্সিলিং, নার্সিং, ফিজিশিয়ান, এই ধরনের একটা টিম আমরা একসাথে কাজ করে থাকি। যে পেশেন্ট আমার সেন্ট্রালি, পেশেন্ট হচ্ছে আমার মেইন, আর আমরা সবাই তাকে সেবা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি সিআরপি যে কাজটা করছে বাংলাদেশে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের সেবা অনেক ব্যয়বহুল এই টিম অ্যাপ্রোচটা, এবং এটা আমরা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অনেক স্ট্রং। সিআরপিতে অনেক ফরেন ভলান্টিয়ার আসেন, তাদের কাছ থেকে আমাদের যে নলেজটা এটা এক্সচেঞ্জ হয়, তাদের কাছ থেকে আমরা শিখি, তারা আমাদের কাছ থেকে শিখেন। তো সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য একটা বড় ধরনের সুযোগ আর কি। আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন, যারা সাধারণ দর্শক আছেন, ওনারা হয়তো মনে করবেন যে মেরুদণ্ড ভেঙে গেছেন বা স্ট্রোকের পরে কিছুতেই আর, বা জিবিএস, গুইলেন-বারে সিনড্রোম, এরকম ডিজিজের পরে তারা যা হয়েছে এখন যেমন আছে এই প্যারালাইজড অবস্থায় থাকবে। তারা জানছেন এই যে মাথায় বোঝা নিয়ে যে মানুষটা যাচ্ছেন, তিনি এই রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন বিষয়টাই উনি হয়তো বুঝতে পারবেন না। এই যে ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা পর্যন্ত হয়তো না ভাবতে পারছেন যে ভেঙে গেছে, ডাক্তার অপারেশন করবে, তারপরে যা হবার হবে। কিন্তু সেই দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি এই মেসেজটা একটু দিয়ে দিতেন যে কত তাড়াতাড়ি, এবং ডাক্তারদের উদ্দেশ্য কত তাড়াতাড়ি এই রিহ্যাবিলিটেশনের প্রয়োজন আছে। জি, অ্যাকচুয়ালি আমরা অনেক সময় মনে করে থাকি যে রিহ্যাবিলিটেশনটা দেরিতে শুরু করতে হবে, এটা আমাদের অনেকের ধারণা যে আগে তাকে ওষুধ খেতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে। কিন্তু আসলে যত দেরিতে রিহ্যাবিলিটেশন প্রসেস শুরু হবে তত পেশেন্ট ক্ষতিগ্রস্ত হবে। যেমন একটা রোগী যদি স্পাইনাল ইনজুরি হয় বা ডিস্ক প্রোলাপস হয় বা স্ট্রোক হয়, তাহলে যদি আমি সেকেন্ড ডে থেকে থার্ড ডে থেকে টিমে কাজ করতে পারি, তাহলে পেশেন্টটাকে পুনর্বাসনের দিকে নেওয়াটা অল্প সময়ে খুবই সহজ হবে। আর যদি পেশেন্টটা দেরি করে, তার বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস বা ডিফর্মিটি গ্রো করে, এতে বেশি সময় লেগে যায়, কারণ তার কন্ট্রাকচার ডেভেলপমেন্ট করে, তার কিছু প্যাটার্ন ডেভেলপমেন্ট করে, অ্যাবনর্মাল প্যাটার্ন, যেগুলো ফিরিয়ে আনতে অনেক সময় লেগে যায়। এই জন্য আর্লি স্টেজ, এবং যেমন স্পাইন ইনজুরি, আপনার ইনজুরি হওয়ার পরে সঙ্গে সঙ্গে যদি রিহ্যাবে না নিয়ে আসেন, এটা আরও ফার্দার ইনজুরি হতে পারে। তার প্যারালাইসিসের হয়তো ধরনটা ছিল 50%, সেটা হয়তো 100% হয়ে যেতে পারে। এই জন্য আর্লি ইজ দ্য বেস্ট। আমরা সবসময় বলি যে আর্লি ট্রিটমেন্ট, এবং স্ট্রোকের ক্ষেত্রে স্পাইনাল কর্ড ইনজুরি, যে কোনো ধরনের ডিসেবিলিটি ডিটেকশন হওয়ার সঙ্গে সঙ্গে পুনর্বাসনে আসলে আমার মতে তার পেশেন্টের জন্য ভালো, এবং যারা হেলথ সার্ভিস প্রোভাইড করে তাদের জন্য এটা বার্ডেন হবে না, এটা আমার বিশ্বাস। আপনি কি আমাদের দর্শকদের জন্য একটা স্ট্যাটিস্টিক্স দিতে পারবেন যে, ফর এক্সাম্পল, আমি সবচেয়ে বারবার স্ট্রোক নিয়ে বলছি, এটা সবচেয়ে কমন একটা ডিসেবিলিটির কারণ আমাদের দেশে বা বিশ্বেও সেটা বলা যায়, যে একজন স্ট্রোকের পেশেন্ট এইজ ভিত্তি করে, এটা আমরা এইজ ভাগ করে যদি বলি, তার কতদিন লাগতে পারে মোটামুটি ভাবে সেরে উঠতে? জি জি, অ্যাকচুয়ালি আমরা যে দেখতে পাই যে 40+ যারা, তাদের মধ্যে স্ট্রোকের 40-45+, এবং স্ট্রোকের কারণে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে স্ট্রোকের পেশেন্টটা তার যে দুইটা পাশ আছে, বাম পাশ, ডান পাশ, সে একটা পাশ ভুলে যায়, অর্থাৎ তার স্ট্রোক করছে ওই সাইডটাকে সে আর ইউজ করতে চায় না, যে সাইডটা তার ভালো আছে এটাকেই বেশি বেশি ইউজ করতে চায়। তো আমাদের এই ক্ষেত্রে রুল হলো পেশেন্টটাকে অ্যাওয়ার করা যে যাতে তার যে অসুস্থ সাইড যেটা আছে, প্যারালাইজ সাইড, সেটাকে ইউজ করা, এটার সঙ্গে ডান পাশের সঙ্গে সমানভাবে ইউজ করা। এবং এটা সে ইগনোর করে, প্রথম দিকে পেশেন্টটা ইগনোর করে, প্রথম দিকে সে তার প্যারালাইজ সাইডটা ইউজ করতে চায় না, এবং এই জন্য আমরা এটা ইউজ করাই। এবং এই পেশেন্টটাকে সাধারণত আপনার যে ধরনের সমস্যা হয়, টোন থাকে, হাইপারটোনিক, লেগজিটি থাকে, এবং মুভমেন্ট লস থাকে, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি এগুলোকে ধীরে ধীরে ফিরে আনা, স্টেপ বাই স্টেপ। যেমন অনেক সময় আমরা ভুল করি যে প্রথমেই এক্সারসাইজ শুরু করে দিই, কিন্তু না, আসলে প্রথম হচ্ছে পজিশনিং, তাকে কি পজিশনে শোয়াইতে হবে, তারপরে হচ্ছে তাকে ধীরে ধীরে প্যাটার্ন অফ এক্সারসাইজ, তাকে স্লো কিছু প্যাসিভ এক্সারসাইজের মাধ্যমে তাকে আরও ফ্লেক্সিবল করা, তাকে আরও কোঅপারেট করা,
তারপরে হচ্ছে ধীরে ধীরে রেসিস্টেড প্রোগ্রেসিভ এক্সারসাইজ, তারপরে হচ্ছে তার হাঁটা। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ করে থাকি আর কি। তো আমরা যেটা ভুল করি, স্ট্রোকের পরেই দেখা যায় যে বাড়িতে অনেক সময় পেশেন্টটাকে পরের দিনই কেয়ারাররা ধরে জোর করে হাঁটাতে চায়। এতে কি হয়, পেশেন্টের আর ক্ষতি হয়, কারণ সেই হাঁটাটা তার জন্য সঠিক হচ্ছে না। এবং সেটা যদি একজন থেরাপিস্ট তাকে দেখিয়ে দেয় যে 1 মাস বা 2 মাস বা 3 মাস, ইউজুয়ালি আমরা সিআরপিতে যেটা হয় একটা স্ট্রোক পেশেন্টের জন্য এভারেজ 3 মাস সময় লেগে যায় আর কি। কারো কারো ক্ষেত্রে 2 মাস, কারো কারো ক্ষেত্রে 6 মাস, এটা ডিপেন্ড করে, কিন্তু ইউজুয়ালি 3 মাস লাগে। যে তখন একটা পেশেন্ট আসে, দেখা যায় অ্যাম্বুলেন্সে করে, কিন্তু যাচ্ছে হেঁটে। এবং হাঁটাটা হয়তো কেউ একটু সাপোর্ট নিয়ে হাঁটে স্টিকে, এবং কেউ হয়তো ইন্ডিপেন্ডেন্টলি হাঁটে, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকা পেশেন্টটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি হেঁটে যায়। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলবেন? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে এটাই আমার বলা যে ফিজিওথেরাপি ইজ এ প্রফেশন, এবং এই প্রফেশনটা বাংলাদেশে অনেক আগে শুরু হয়েছে, কিন্তু ধীরে ধীরে এস্টাবলিশড হচ্ছে। এবং এই প্রফেশনটা আমাদের দেশের মানুষের জন্যই, আমাদের যারা অসুস্থ, যাদের শারীরিক ডিসেবিলিটি আছে তাদের জন্যই। তো এই ক্ষেত্রে দর্শকদের জানা প্রয়োজন যে আসলে কোন ফিজিওথেরাপিস্ট বা কার কাছে যাব এবং কোথায় যাব। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে সাধারণত আমরা বলি যে অ্যাটলিস্ট 4 বছর পড়াশোনা করে ইন্টারমিডিয়েট পাস করার পরে এইচএসসি লেভেল এবং জিপিএ 7 থাকতে হবে মিনিমাম। পাস করার পরে আপনার 4 বছরের কোর্স করতে হবে, যেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আছে, বিএসসি ইন ফিজিওথেরাপি, ঢাকা ইউনিভার্সিটি মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে। এই পাস করা ফিজিওথেরাপিস্ট হলে সঠিক চিকিৎসাটা পাবে সে, এবং ভালো চিকিৎসা পাবে। এক্ষেত্রে সিআরপিতে যেমন আমরা এখানে আমাদের ইনস্টিটিউট আছে, এই ইনস্টিটিউটে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে কোর্সগুলো আছে, এখানে আমরা এই ধরনের কোয়ালিফাইড লোককে ট্রেন্ড আপ করে থাকি এবং এই সেবাটা দিয়ে থাকি। এবং সিআরপিতে আসলে অবশ্যই রোগীরা খুব ভালো সেবা পাবে। পাশাপাশি যেখানে কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট কাজ করেন বাংলাদেশের, সেটা জেনে নিলে ভালো যে উনি পড়াশোনা করে পাস করা ফিজিওথেরাপিস্ট। আদারওয়াইজ কিছু কোয়াক অনেক সময় প্র্যাকটিস হচ্ছে বাংলাদেশে, কোনো ট্রেনিং নাই, তারা ফিজিওথেরাপিস্ট হিসেবে পরিচয় দিচ্ছে, রোগীদেরকে বিভিন্ন ব্যায়াম করাচ্ছে, কিন্তু এটা আদৌ উপকারী কিনা সেটা তো অবশ্যই বলা মুশকিল। এই জন্য আমি সুস্থতা চাই দর্শকদের, এবং তাদের যে সমস্যা আছে সেই জন্য তারা সিআরপি সাভার, সিআরপি মিরপুর, আমাদের যে পুনর্বাসন সেন্টার আছে, এখানে তাদেরকে, এবং সব সরকারি হাসপাতালের সাথেই বোধহয় একটা ফিজিওথেরাপি সেন্টার সংযোজন করা রয়েছে। জি জি জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এর থেকে আমাদের দর্শকদের ফিজিওথেরাপি সম্বন্ধে ধারণা হলো এবং তারা উপকৃত হবেন। জি, থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর অনিন্দিতা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় টি নিউজের সঙ্গেই থাকুন।